রানাঘাট কলেজ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করেছে। কল্যাণী মেন ক্যাম্পাস থেকেও একজন স্টুডেন্ট, সেও 7.68 এরকম নম্বর পেয়ে পাশ করেছে। মোট কথা খুব ভালো একটা ফলাফল, যেটা এতটাও আশা করিনি যে এত ভালো একটা ফলাফল হবে। আমার কাছে টোটাল 30 জন মতো ছিল, আমি 24 জনের নাম্বার পেয়েছি, মানে তারা ভালো রেজাল্ট করে পাশ করেছে। বেশ কয়েকজন এফএস পেয়েছে। যারা এফএস পেয়েছে তাদের একটা পেপারে হয়তো সাপ্লি আছে, তাদের সেই পেপারটা আবার দিতে হবে, এবং বেশ কিছু জনের রেজাল্ট আমি এখনো পর্যন্ত জানিনি। তো যাই হোক, আহ, যেটা হয়ে গেছে সেটা নিয়ে টেনশন করে লাভ নেই, এবং বেশি আনন্দ পেয়েও লাভ নেই। ভাবতে হবে আগামীকালের পরীক্ষার ফোকাসটা কিভাবে আমরা করব। ধরো পরীক্ষায় একটা আনকমন প্রশ্ন আসলো, কিংবা তুমি প্রশ্নটা দেখে একেবারেই বুঝতে পারছো না যে এই প্রশ্নটার উত্তর কি হবে, কিন্তু তোমার কাছে খাতায় রয়েছে ওই প্রশ্নটি, কিন্তু ওই প্রশ্নটি এসেছে তোমার কোনো একটা কোটেশন তুলে দিয়ে। আমি আমার ব্যাচে যখন পড়াই, প্রত্যেককে বারবার করে অনুরোধ করি বলতে পারো টেক্সট পড়ার জন্য, কিন্তু ছেলেমেয়েরা এতটাই ব্যস্ত, তারা টেক্সট পড়ার সময় পায় না। সেইটার ফল গিয়ে ভুগতে হয় পরীক্ষার হলে গিয়ে। যারা পড়ে তারা ভালো রেজাল্ট করে নিঃসন্দেহে, কিন্তু যারা পড়ে না ভাবে যে যে নোটগুলো আমি দিয়েছি সেই নোটগুলো পড়েই চলে যাব, কিন্তু নোট তো তোমার মুখস্থ আছে, কিন্তু তুমি তো টেক্সট পড়োনি। সুতরাং কোথা থেকে এই প্রশ্নটা এলো সেটা তো তুমি বুঝতে পারছো না, যে কুন্তক থেকে আসলো নাকি দণ্ডি থেকে আসলো নাকি কার থেকে আসলো, তুমি বুঝতেই পারছো না। এমত অবস্থায় আমাদের কি করতে হবে? তো আমি সাজেশনে ভামহ দিয়েছিলাম নন্দন তত্ত্বের আলোচনায়, তারপরে দণ্ডি দিয়েছিলাম, রীতিরাত্তা কাব্যস্য দিয়েছিলাম, কাব্যম গ্রাহ্যম অলঙ্কার এবং কুন্তকের বক্রোক্তিবাদ। যেহেতু তোমরা ডিওডিএল এর 2020 পর থেকে যে ব্যাচটা শুরু হয়েছে, তোমরা তাদের প্রথম ব্যাচ, সেই কারণে আমার সাজেশনে পরিমাণটা একটু বেশি, কারণ রিস্ক নেওয়া যাচ্ছে না যে এগুলোই আসবে, পরের বছর হয়তো সাজেশনটা অনেক ছোট হয়ে যাবে, তোমাদের জন্য পড়তে হচ্ছে একটু বেশি। তো সেখানে তোমরা আজকে রাতের মধ্যে একটা জিনিস মাথায় রাখবে, এই যে রীতিরাত্তা কাব্যস্য, এখানে কি কি সংস্কৃত শ্লোক রয়েছে, সেই সংস্কৃত শ্লোকগুলো ভালো করে দেখে যাবে, সেইগুলো তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে। এই যে কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ ও সৌন্দর্যম অলঙ্কারও, কিংবা ধ্বনিরাত্তা কাব্যস্য, কিংবা কুন্তকের বক্রোক্তিবাদ, এই বক্রোক্তিবাদের চ্যাপ্টারগুলোতে কোথায় সংস্কৃত কোটেশন রয়েছে সেইগুলো ধরে কিন্তু প্রশ্ন আসতে পারে, সেটা ভালো করে দেখে যাবে। এবার আউট অফ দ্য তোমাদের নোটস আর আউট অফ দ্য খাতার বাইরে যদি তোমাদের প্রশ্ন আসে, তখন তো ছেড়ে দিয়ে আসা যাবে না। তখন তুমি যেটা পড়েছো, আমি বলবো প্রত্যেকটার ক্ষেত্রেই বিষয়বস্তুগুলো, মেন টপিকগুলো একটু দেখে যাও আজকে রাতের মতো, শেষ প্রস্তুতি আর কি, যে ভামহ তার নন্দন তত্ত্বের আলোচনায় মেন কি কি বলেছেন। কিছু ইউনিট এবং সাব ইউনিট মাথায় রাখতে হবে যে উনি এগুলো নিয়ে আলোচনা করেছেন। তাহলে এবার এখান থেকে যে প্রশ্নটাই আসুক না কেন তুমি এখান থেকে লিখতে পারবে, সেটা তোমার খাতায় থাকুক, নোটে থাকুক, অথবা নাই থাকুক। এবং এই যে রীতির আত্মা কাব্যস্য, রীতিকে কাব্যের আত্মা বলা হয়, কিংবা কাব্যম গ্রাহ্যম অলঙ্কার, কিংবা কুন্তকের বক্রোক্তিবাদ, এই প্রশ্নগুলোর যে মেন বিষয়বস্তুটা সেটা ভালো করে দেখে যাও। এবং সেইটা আসলে, ধরো এই কোটেশনটা ধরে আসলো না, অন্য একটি কোটেশন ধরে আসলো, তাহলে সেইটা তোমাকে পরীক্ষার হলে বুঝতে হবে যে এই সংস্কৃত শ্লোকটির অর্থ কি, এবং সেই অর্থটা নিজের মধ্যে মনের মধ্যে সাজিয়ে নিয়ে তোমাকে টু দ্য কোশ্চেন অ্যান্সার লিখতে হবে। যে কোশ্চেনটা যেই ফরম্যাটে এসছে সেই ফরম্যাট দিয়ে শুরু করতে হবে, এবং শেষ করতেও হবে এই ফরম্যাট দিয়ে, যে এই বক্তব্যটা তুমি প্রতিষ্ঠা করলে সেইটা কোশ্চেনের মতো করে অ্যান্সারটাকে শেষ করতে হবে। আবার নন্দন তত্ত্বে বঙ্কিমচন্দ্র, অরবিন্দ, অবনীন্দ্রনাথ এগুলোও আমি দিয়েছিলাম। তো এখানে কিছু প্রবন্ধ রয়েছে, এদের এদের অন্তর্গত আর কি। নন্দন তত্ত্বের আলোচনায় বঙ্কিমচন্দ্রটা ভালো করে পড়ে যাও, অবনীন্দ্রনাথের মেন যে জিনিসগুলো ভালো করে পড়ে যাবে, এবং তারপরে এখান থেকে যে প্রশ্নটাই আসুক না কেন তোমরা সেটাই লিখতে পারবে। প্লেটো দিয়েছি, প্লেটোর অনুকরণ তত্ত্ব দিয়েছি, অ্যারিস্টোটল দিয়েছি, ক্রোচে দিয়েছি, দেখো ক্রোচে, টলস্টয়, জ্যাপল, তারপর বিশেষ করে প্লেটোর অনুকরণ শিল্প হলো অনুকরণে অনুকরণ, এই অ্যারিস্টোটলের এই কাব্যতত্ত্ব, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়।
মানে পড়ে শেষ করার মতো না, কিন্তু সব তো পড়া সম্ভব নয়। এখান থেকে মূল বিষয়বস্তুটা পড়ে যেতে হবে, যে এই মূল মানে এই গ্রন্থটির মূল বিষয়বস্তু কি চ্যাপ্টারটির, সেটা যাদের একেবারেই পরীক্ষার প্রস্তুতি নেই, মনে করছো যে আমরা পারবো না, আমি তাদের জন্য বলছি কিন্তু। কেউ ভেবো না যাদের খুব ভালো প্রিপারেশন আছে তাদেরকে আমি কথাগুলো বলছি, সেটা নয়। তারা লাস্টের ভিডিওটা দেখে এটা ঝালিয়ে নিতে পারো। তারা এই ফর্মুলা ইউজ করার প্রয়োজন নেই যে মূল বিষয়বস্তুটা দেখে গেলাম। যাদের একেবারেই কিচ্ছু মাথায় থাকছে না তারা কিভাবে পরীক্ষায় গিয়ে লিখবে? তারা এই বিষয়বস্তুটা মনে রেখে সেইভাবে লিখবে এবং প্রশ্নটা শুরু করবে সেভাবে, প্রশ্নটা প্রশ্ন অনুযায়ী। এবং যিনি খাতা দেখবেন তিনি খাতা দেখে যেন এটা কখনোই মনে হয় না যে তুমি একেবারে না পড়াশোনা করে পরীক্ষা দিতে গেছো। অন্তত বিষয়বস্তুটা যদি তোমার খাতার মধ্যে স্যার বা ম্যাডাম মানে ফুটিয়ে তুলতে পারো, যদি স্যার যদি ওই বিষয়বস্তুটা তোমার মধ্যে দেখে এবং সেইভাবে প্রশ্ন শুরু এবং প্রশ্ন শেষ করো, তুমি একটা আশানুরূপ নম্বর পাবে। তুমি ফেল করবে না, এটুকু মানে গ্যারান্টি দিতে পারি। এবার এই প্রশ্নটা তোমাকে 10 নম্বরের প্রশ্ন 3 পাতা লিখতে পারলে খুব ভালো হয়। যদি 3 পাতা না পারো 2.5 পাতা অবশ্যই করতে হবে। বানান ভুলের দিকে যত্নশীল হতে হবে। 3টে বানান ভুল হলে কিন্তু 1 নম্বর কাটা যায়, এটাই কিন্তু এম এর কিংবা সব জায়গারই নিয়ম, এটা তোমরা জানো আশা করি। বানান ভুল যাতে না হয় সেটা মনে রাখতে হবে, যেহেতু বাংলা দাড়ি কমা সেমিকোলন কোলন কোথায় দিচ্ছ এবং কি উদ্দেশ্যে দিচ্ছ সেটা মাথায় রাখতে হবে। পরীক্ষা দেওয়ার মানে এই নয় যে গুচ্ছ গুচ্ছ পেজ নিলাম আর পেজ নিয়ে একটা এক লাইন খাতার শুরুতে এক লাইন মাঝে এক লাইন শেষে গিয়ে এই ব্যাপারটা করা যাবে না। এটাতে বরং পরীক্ষক যিনি যিনি খাতা দেখবেন পরে, তার মনে তোমার প্রতি একটা খারাপ ধারণা তৈরি হবে যে বেকার তুমি খাতা নষ্ট করেছো এবং কিছুই লেখনি, এবং শিক্ষককে বিভ্রান্ত করার জন্য তুমি এটা করেছো। যেটুকু তুমি পারবে তোমার হাতের লেখা যথেষ্ট পরিচ্ছন্নতা বলবো না, আর্টিস্টিক হাতের লেখা হতে হবে, যেন পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়। তোমার বক্তব্যটা যিনি পড়বেন তিনি যেন বুঝতে পারেন তুমি কি বলতে চাইছো। এই জিনিসটা সুন্দর করে মাথায় রাখতে হবে তোমাকে, এবং পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে, যেহেতু তোমাদের শেষ সেমিস্টার, এটা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে সবাই। যে খাতা দিতে দেরি হলো কিংবা সাইন করাতে দেরি হলো এগুলো ভাবলে হবে না। এগুলো কলেজের যেগুলো রুলস থাকে এই রুলস অনুযায়ী এগুলো করতে হবে। তারই মধ্যে তোমাকে সঠিক উত্তরটা সময় বেঁধে, আর একটা কথা বলবো, 4টে প্রশ্নই কিন্তু লিখে আসতে হবে। এমন নয় যে একটা প্রশ্ন লিখলে খুব সুন্দরভাবে লিখলে আর বাকি 3টে প্রশ্ন তুমি শেষের একটা প্রশ্ন লিখতে পারলে না 3টে ভালো করে লিখতে গিয়ে। তাহলে তুমি যদি 3টে প্রশ্ন লিখে আসো, তুমি পরীক্ষা দিচ্ছ 30-এর মধ্যে, তুমি 40-এ পরীক্ষা দিচ্ছ না, তাহলে তুমি 30-এ কত পাবে সেইভাবে কাউন্ট হয়ে যাচ্ছে। তুমি যদি 40-এ পরীক্ষা দাও তাহলে তোমার নম্বর দেওয়ার জায়গা রয়েছে। এইভাবে লিখে আসবে। এবং খাতার প্যারাগ্রাফ যেভাবে শুরু করতে হয়, যখন প্যারাগ্রাফ চেঞ্জ করবে সেই একই জায়গা থেকে প্যারাগ্রাফটা শুরু করবে। সুন্দর করে সাজিয়ে লিখবে। কোটেশন লেখার সময় কালো কালি দিয়ে লিখলে ভালো হয় যদি সময় পাও তো। যদি সময় না পাও নীল কালি দিয়েই কোটেশনের সাইন দিয়ে, যেভাবে ডবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন, প্রত্যেকটা গ্রন্থর মধ্যে সিঙ্গেল কোটেশন এবং উক্তি যেগুলো কোটেশন সেগুলো ডবল কোটেশন দেবে। এবং কোথা থেকে তুমি উদ্ধৃতিটি নিয়েছো সেই উদ্ধৃতিটি উল্লেখ করবে যে এইখান থেকে এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। সেইভাবে নিজের ভাষায় লিখবে অবশ্যই, এমন নয় যে যে নোটগুলো আমরা লেখাই সেই নোটই তোমাকে লিখে আসতে হবে। তোমার নিজের বক্তব্য তুমি প্রতিষ্ঠা করে আসতে পারলে সেটাই সঠিক। সেটা তোমার প্রাঞ্জল ভাষায়, সহজ সরল ভাষায় লিখে আসলেও তুমি নম্বর পাবে। তো এইভাবে পরীক্ষা দিলে আমার মনে হয় না তোমাদের পরীক্ষা খুব একটা খারাপ হবে বলে। আমার মনে হয় পরীক্ষা ভালো হবে। সুতরাং মাথায় যেটুকু আছে সেইটুকু নিয়েই পরীক্ষা দিতে যাও। পকেটে কি আছে, সামনের জনের খাতায় কি আছে, পিছনের জনের খাতায় কি আছে এগুলো দেখার প্রয়োজন নেই। শুধু মাথারটুকু নিয়ে গেলেই তোমার পরীক্ষা ভালো হবে এবং মন দিয়ে লিখে আসলেই হবে। মাথা এবং মনের সমন্বয় ঘটাতে পারলেই ফার্স্ট ক্লাস রেজাল্ট তোমার। এই আশা নিয়েই আজকের ভিডিও শেষ করছি। সবার পরীক্ষা ভালো হোক। কালকে সবাই জানাবে কেমন পরীক্ষা হলো। থ্যাংক ইউ সবাইকে।